ডুয়ার্স বেড়ানোর আজ তৃতীয় দিন। গত দুদিনে চিলাপাতা ও বক্সার জঙ্গলের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি। দেখা হয়েছে বেশ কিছু বন্যপ্রাণীর সাথে। সেই ভিডিওগুলোর লিংক ওপরের আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আজ যাচ্ছি আরো নতুন অভিজ্ঞতার খোঁজে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে চিলাপাতাকে বিদায় জানিয়ে চললাম গরুমারার উদ্দেশ্যে। চিলাপাতার ফরেস্ট চেকপোস্টে চেক আউট ফর্মালিটি সেরে এগিয়ে চলল আমাদের গাড়ি। চিলাপাতা থেকে গরুমারা যেতে সময় লাগে প্রায় ঘন্টা দুয়েক। চিলাপাতা ছেড়ে বেরোতেই জঙ্গলের ঘনত্ব কমতে থাকলো। তার বদলে দেখা দিল নীল পাহাড়ের সারি, ছোট ছোট গ্রাম ও শহর, সাথে চা বাগান। রাস্তার পাশ দিয়ে গেছে ট্রেন লাইন। এই ট্রেন লাইন দিয়েই কাঞ্চনকন্যা এক্সপ্রেস যাতায়াত করে। এবার কিন্তু আমরা শিয়ালদা থেকে ডুয়ার্স এসেছি এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসেই। জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেনে চড়ার সেই অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নিয়েছি এই সিরিজের প্রথম পর্বে। আমরা চাপড়ামারি ফরেস্ট রেঞ্জের মধ্যে দিয়ে চলেছি। ডুয়ার্সের অন্যতম আকর্ষণ চাপড়ামারি। চাপড়ামারি প্রধানত হাতিদের সাম্রাজ্য। চাপড়ামারির অন্যতম আকর্ষণ চাপড়ামারি ওয়াচ টাওয়ার, যেখান থেকে খুব কাছেই বন্যপ্রাণীদের দর্শন মেলে। এখান থেকে ডান দিকেই চাপড়ামারি ওয়াচ টাওয়ার ও বাংলো, বাঁদিকে দেখলাম কাঠের লক কাটার কারখানা। জঙ্গলের পড়ে যাওয়া গাছ এনে কাটা হয় এখানে। আমরা মূর্তি নদীর ব্রিজ ক্রস করছি। শীতকালে মূর্তি নদী প্রায় জলশূন্য। এখন ঢুকছি চালসা বাজার। চালসা বাজার সবসময় জমজমাট। চাপড়ামারি, গরুমারা, মূর্তি, লাটাগুড়ি ঘোড়ার গেটওয়ে এই চালসা। চালসা পেরিয়ে এলাম বাতাবাড়ি। বাতাবাড়ি চা বাগানে ঘেরা গরুমারা জঙ্গল লাগোয়া এক ছোট্ট গ্রাম। এই বাতাবাড়িতেই গরুমারা নেস্টে থাকবো আমরা। পিচ রাস্তা ছেড়ে গ্রামের ভেতর ঢুকলাম। এ পথেই রিসোর্ট। আমরা ছিলাম রিসোর্টের মেন গেট থেকে একদম দূরে চা বাগান লাগোয়া উডেন কটেজ উডালে। রিসোর্ট পৌঁছাতেই গরম গরম ধোয়া ওঠা চায়ের কাপের সাথে উষ্ণ অভ্যর্থনা জানালেন ওনারা। চা খেয়ে চললাম আমাদের কটেজের দিকে। রিসোর্টের এদিকটা একদম নিরিবিলি। যতদূর চোখ যায় শুধুই চা বাগান, তারপরেই গরুমারার জঙ্গল। শুনলাম সামনের এই বসার জায়গাটায় মাঝে মাঝে চিতাবাঘ এসে শুয়ে থাকে। এর পাশেই আমাদের কটেজ রুম। রুমের বাইরে খুব সুন্দর বেঞ্চ ও টেবিল করা আছে। এবার ঘরে ঢোকার পালা। বেশ বড়সড় একটা উডেন কটেজ উড়াল। তিনজন অনায়াসে থাকা যায়। বাথরুমটাও বেশ বড়।
লাঞ্চ সেরে চললাম গরুমারার জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আমরা যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারে সাফারি নিয়েছিলাম। প্রথমে রিসোর্ট থেকে গাড়ি করে গরুমারা ফরেস্ট রেঞ্জ অফিসে গিয়েছিলাম এন্ট্রি ফর্মালিটি করাতে। এবার চললাম ফরেস্টের এন্ট্রি গেটের দিকে। আমাদের রিসোর্ট তার পাশেই। গরুমারার মধ্যে দিয়ে গিয়েছে 31C ন্যাশনাল হাইওয়ে। সেই ন্যাশনাল হাইওয়ে ধরেই পৌঁছে গেলাম এন্ট্রি গেটের সামনে। গেটের বাঁদিকের যে চা বাগানটা দেখছেন তার অপর প্রান্তেই আমাদের রিসোর্ট। অবশেষে জঙ্গলে প্রবেশ করলাম। ঢুকতে না ঢুকতেই আমাদের ওয়েলকাম জানালো চা বাগানের মধ্যে এক পেখমতোলা ময়ূর। আমরা জঙ্গলের বেশ কিছুটা ভেতরে ঢুকেছি। এবার আরো একটি ময়ূরের দেখা মিলল। সাধে কি বলে, বন্যেরা বনে সুন্দর। চিড়িয়াখানায় ময়ূর দেখেছি, কিন্তু বন্য পরিবেশে ময়ূরের এই শোভা অপরূপ। হঠাৎ এক সম্বর রাস্তা পেরিয়ে গেল গাড়ির সামনে দিয়ে। চোখের নিমিষে জঙ্গলের এত গভীরে চলে গেল যে তার আর খোঁজ পাওয়া গেল না। জঙ্গলে ঢুকে থেকে এই নিয়ে তৃতীয়বার আমাদের গাড়ি খারাপ হলো। এইভাবে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকতে একদিকে যেমন বেশ রোমাঞ্চ লাগছিল, তেমন আবার বেশ ভয়ও করছিল। ড্রাইভার ও গার্ড দুজনেই গাড়ি থেকে নেমে গাড়ি সারাইয়ে ব্যস্ত, আর আমাদের বললেন গাড়ির ওপর থেকেই চারিদিকের জঙ্গলে খেয়াল রাখতে। এই অঞ্চলে নাকি আবার ইন্ডিয়ান গাউরের আধিক্য। হঠাৎ যদি কোনো জন্তু এখন আক্রমণ করে তাহলে আর বাঁচার উপায় নেই। কোনো রকমে জিপটা ঠিক করে আমরা আবার এগিয়ে চললাম যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের দিকে। সামনে বন দপ্তরের কুনকি হাতিদের সাথে দেখা হলো। যাত্রাপ্রসাদ নামটাও এক দাতাল কুনকি হাতির নামই। এবার দেখা একদল সম্বর হরিণের সাথে। গাড়ি থেকে নেমে ওয়াচ টাওয়ারের দিকে এগোলাম। সামনে বিস্তীর্ণ বনভূমি ও নদীর চর।
শুধুমাত্র একটা ময়ূর ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর বহু দূরে জঙ্গলের গাছপালার মধ্যে ইন্ডিয়ান গাউরের এক বিশাল দল চোখে পড়ল। অনেক দূরে বলে ভিডিও ক্যামেরায় তাদের ধরা যাচ্ছে না, জুম লেন্স দিয়েও ছোট ছোট অবয়বের মতোই লাগলো। এছাড়াও দুটো ধনেশ পাখি, দুটো বনশুয়োর ও মূর্তির জলে কচ্ছপ দেখতে পেলাম। যাত্রাপ্রসাদ ওয়াচটাওয়ার থেকে এবার চললাম রাইনো পয়েন্টের দিকে। রাইনো পয়েন্টেই গরুমারা ফরেস্ট রেস্ট হাউস রয়েছে, চাইলে এখানে রাত্রিবাস করা যায়। রেস্ট হাউসের পুরো এলাকাটাই ইলেকট্রিক তার দিয়ে ঘেরা। আমরা ভিউ পয়েন্ট এসে পৌঁছালাম। রাইনো পয়েন্ট থেকে আমরা অগণিত বুনো শুয়োর দেখেছিলাম। নিচের এই ছোট ছোট ঝোপের মধ্যে শুয়োরেরা খাবার খুঁজে বেড়াচ্ছিল। কিছু নদীর জল খাচ্ছিল, বেশ কিছু আবার সল্ট পিটে নুন খেতে ব্যস্ত। সন্ধ্যার অন্ধকার নামছে জঙ্গলে। আমরা ফিরে আসছি। যখন প্রায় ফরেস্ট গেটের সামনে এসে পৌঁছেছি, হঠাৎ করে দেখি গাড়ির সামনে এক বিশালাকার বাইসন আমাদের গাড়ির সামনে দিয়েই বাঁদিকের জঙ্গল থেকে ডান দিকের চা বাগানে ঢুকে গেল। গরুমারা অঞ্চলে সাঁওতাল, মুন্ডা, ওরাও প্রজাতির আদিবাসী মানুষের বাস। ফরেস্ট সাফারির শেষে আমরা এলাম আদিবাসী নৃত্য দেখতে। এটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেই অ্যারেঞ্জ করা হয়, ঠিক যেমন চিলাপাতায় দেখেছিলাম। এখানে পর্যটকদের জন্য চা বিস্কুটের ব্যবস্থা ছিল, যেটা চিলাপাতায় পাইনি। গরুমারায় আজ আমাদের দ্বিতীয় দিন। ভোরবেলা ময়ূরের ডাকে ঘুম ভাঙল। জানলার পর্দা সরাতেই চা বাগান ও জঙ্গলের অপূর্ব দৃশ্য। বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। চা বাগানের ওদিকে যে জঙ্গল দেখা যাচ্ছে ওটাই গরুমারা ফরেস্ট। ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। যাচ্ছি দলগাঁও, গৈরিবাস ও রঙ্গগ্রাম ঘুরতে। এই জায়গাগুলো বিন্দু ও ঝালং এর কাছেই। আমাদের বিন্দু ঝালং আগেই ঘোরা, তাই এবার সরাসরি যাচ্ছি দলগাঁও। গরুমারা থেকে দূরত্ব 47 কিলোমিটার, প্রায় ঘন্টাখানেক মতো সময় লাগে। যাওয়ার পথে কিন্তু বন্য জন্তু দেখার সম্ভাবনা আছে। দলগাঁও গ্রামে ঢুকছি আমরা। ভীষণ শান্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দলগাঁও। বাড়িগুলো খুব সুন্দর করে সাজানো, শুধু ফুল আর ফুল। দলগাঁও ভিউ পয়েন্টের গেটে এসে পৌঁছালাম। এন্ট্রি ফি 25 টাকা। গেট থেকে বেশ অনেকটা ভেতরে যেতে হয় ভিউ পাওয়ার জন্য। পার্কিং এরিয়ার কাছে আছে গভর্নমেন্ট গেস্ট হাউস, তবে সেরকম মেইনটেনেন্স আছে বলে মনে হলো না। গাড়ি থেকে নেমে এগিয়ে চললাম ভিউ পয়েন্টের দিকে।
রোদ ঝলমলে শীতের একটা দিন। অনেক স্থানীয় মানুষ এসেছেন অবসর সময় কাটাতে। জায়গাটা এত সুন্দর যে কয়েক ঘন্টা, এমনকি গোটা একটা দিনও এখানে অনায়াসে কাটানো যায়। একটাও ওয়াচ টাওয়ার আছে। ওয়াচ টাওয়ারে কিছু স্থানীয় মানুষের সাথে আলাপ হলো। তারা চিনিয়ে দিলেন কোনটা কোন জায়গা। উল্টো দিকের পাহাড়টা ভুটানের। লাল রঙের যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে সেই জায়গাটা ভুটানের গোলা। ডান দিকে ছোট্ট গ্রামটাও ভুটানের, নাম শিবসু। নিচের রাস্তাটাই ঝালং ও বিন্দু যাওয়ার, যা ভারতের অন্তর্গত। এটা ঝালং, এদিকে বিন্দু। বিন্দুতেই আছে জলঢাকা নদীর ওপর ব্যারেজ। আর এদিকে আছে জলঢাকা নদীর ওপর পাওয়ার হাউস। পাহাড়ের মাথায় ভারতের শেষ গ্রাম পারেন। এবার যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য রংপুর উদ্দেশ্যে। পাহাড়ে এসে মোমো না পেলে আমার চলে না। এ পথে একমাত্র এই ছোট্ট দোকানটা পেলাম যেখানে মোমো বানাচ্ছে। ভেজ মোমো 40 টাকা, খেতে বেশ ভালো। মোমো খেয়ে আবার এগিয়ে চললাম। গরুবাথানের লেপচা প্রধান এক ছোট্ট গ্রাম রঙ্গ। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম সেখানে। গ্রামে পৌঁছেই চলে এলাম একদম শেষ প্রান্তে অরেঞ্জ ভ্যালিতে। ভ্যালির মধ্যে দিয়ে বয়ে চলেছে পাহাড়ি ছোড়া, আর তার পাশেই কমলালেবুর বাগান। জায়গাটা খুব সুন্দর। একটা ছোট্ট হোমস্টেও আছে এখানে। এই হোমস্টের ওপর ডিটেলস ভিডিও আছে আমাদের চ্যানেলে। সেই ভিডিওর লিংক ওপরের আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। এই হোমস্টেতে থাকতে গেলে কিভাবে যাবেন, কার সাথে যোগাযোগ করবেন, সবকিছুই সেই ভিডিওতে রয়েছে। এই পাহাড়ি ঝোড়ার ধারে অনেকক্ষণ সময় কাটিয়ে ফেরার পথ ধরলাম। ফেরার সময় গেলাম স্থানীয় এক মন্দিরে। সেদিন গ্রামে শিব পুরাণ উৎসব চলছিল। স্থানীয়রাই আপ্যায়ন করে নিয়ে গেলেন পূজাস্থল ও অনুষ্ঠানে। রঙ্গ থেকে চলে এলাম গৈরিবাস ভিউ পয়েন্টে। এখানে একটা রেস্টুরেন্ট আছে। ভাত, ডাল, চাউমিন, মোমো, চা, অনেক কিছুই পাওয়া যায়। নিচে জলঢাকা নদী আর ওপারে ভুটানের পাহাড়। হঠাৎ দেখি সেই পাহাড়ে বুনো হাতির দল। এক বনে গাছপালা ভেঙে খেয়ে চলেছে। মোট 3টে হাতি দেখেছিলাম আমরা। ক্যামেরা বন্দি করার আগে একজন জঙ্গলের ভেতর চলে গেছে। কিছুক্ষণের মধ্যে আরো একজন ভেতরে ঢুকে গেল। এবার ফেরার পালা রিসর্টে। গরুমারা নেক্সটে দ্বিতীয় সকাল। আজই মালবাজার থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে কলকাতায় ফেরার পালা। অবশ্য তার আগে আরো বেশ কিছু ঘোরা বাকি আছে। সকাল সকাল চলে এলাম ব্রেকফাস্ট টেবিলে। ব্রেকফাস্টে এদিন ছিল প্যানকেক, তার সাথে ম্যাপেল সিরাপ
আর ছিল লুচি তরকারি। ব্রেকফাস্টের পর কথা বললাম গরুমারা নেস্টের কর্ণধার বাবলুদার সাথে। ডুয়ার্সে যারা আসেন, যারা আসবেন সাচ আ পিস, ট্র্যাঙ্কুইলিটি, ওয়াইল্ডারনেস, তাদের জন্য খুব আইডিয়াল জায়গা একটা। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসলে ডুয়ার্সে তাদের জন্য খুব হয়তো আইডিয়াল নয়। আর এখানে যেটা পাবেন র রাস্টিক নেচার, কারণ এখানকার ট্যুরিজমটা খুব নতুন, তো খুব বেশি পুরনো নয়। র রাস্টিক নেচারটা সেটা পাওয়া যায়, যারা নদী, পাহাড়, জঙ্গল, বা আপনি চারপাশে নোটিস করছেন কদিন থেকে প্রচুর রকমের পাখি আছে। অ্যাভিফোন এনথুজিয়াস্টদের জন্য খুব আইডিয়াল জায়গা। মানে কলকাতার হ্যাসেল ব্যাসেল থেকে বেরিয়ে খুব কাছে এর জন্য একটা এসকেপ। ওভারনাইট জার্নি করলেই পৌঁছে যাওয়া যায়। এবং এখনও পর্যন্ত প্রচুর জায়গা আনএক্সপ্লোর্ড আছে। যেমন কিছু ট্যুরিজম দীর্ঘদিন ধরে চলতেই যেমন হয়, একটা পয়েন্ট ভিত্তিক ট্যুরিজম চালু হয়ে যায়, তার বাইরে কিন্তু প্রচুর জায়গা এখানে আছে এক্সপ্লোর করার মতো। যারা ভ্রমণ পিপাসু মানুষ তাদের জন্য খুব ভালো ডেস্টিনেশন একটা ওয়েস্টার্ন ডুয়ার্স অথবা সেন্ট্রাল ডুয়ার্স। মানে 15-20 দিন বিভিন্ন জায়গায় যাওয়া, সে একবারে কারোর পক্ষে কোনোদিনই সম্ভব না। সেই জন্য মানুষজন বারে আসছেন, ঘুরছেন, পার্ট বাই পার্ট এনজয় করছেন। প্রপার্টিটা যেটা তো আছে আপনি দেখছেন না, জঙ্গলের ধারে একদম একটা প্রপার্টি। তো সেখানে যারা মূলত ফ্যামিলি যারা, তারাই এখানে আসেন। আর বার্ড ওয়াচাররা আসেন। ডিউরিং রিসেন্ট পাস্ট টাইমস অনেক বাইকাররা আসছেন, তারা ঘুরছেন এখানে। এখানে যারা আসেন তাদেরকে আমরা অ্যাসিস্ট করি, সেখানে এনআরআরও ট্যুরিংয়ের জন্য হোক, বা কোনো সাজেশন হোক, বা কোনো গাড়ির অ্যাসিস্ট্যান্স দেওয়া হোক, বা ফরেস্টের বুকিংয়ের ব্যাপারে হোক। আমাদের এখানে যেহেতু তারা গেস্ট হয়ে আসছেন, তাদের এই অ্যাসিস্ট্যান্স আমরা সবসময় দিই ও দিয়ে যাব। এবং তাদের সঙ্গে যেহেতু একটা সমমানস্কতা কাজ করে, যে টুরিস্টরা আসছেন তাদের উদ্দেশ্যটা তো আসছেন ইন সার্চ অফ পিস, ট্র্যাঙ্কুইলিটি, কোথাও একটা সমমানস্কতা কাজ করে, যেহেতু তাদের জন্য অ্যাসিস্ট করেও আমাদের ভালো লাগে। চিলাপাতা ড্যাম একটা প্রজেক্ট নতুন হয়েছে, নিউলি লঞ্চ, সেটা অপারেশনাল হয়েছে লাস্ট মান্থ থেকে, মানে ফ্রম দ্য মান্থ অফ ডিসেম্বর 24। এটা একটা নতুন কনসেপ্ট, একটা গ্ল্যাম্পিং সাইট। গ্ল্যাম্পিং আমাদের ভারতবর্ষে কয়েকটা জায়গা হয়েছে, কিন্তু উত্তরবঙ্গে এখনো হয়নি ফর দ্য ফার্স্ট টাইম। গ্ল্যাম্পিংটা হলো একটা ব্রিটিশ কনসেপ্ট, যাতে মানে ক্যাম্পিং নামটার সঙ্গে আছে আমরা বুঝতেই পারছি। গ্ল্যাম্পিংটা হলো একটা প্রোটোমেন্টি অফ গ্ল্যামারাস অ্যান্ড ক্যাম্পিং। এটা ব্রিটিশ কনসেপ্ট একটা, তারা প্রথমে করেছিলেন 18th সেঞ্চুরিতে সাউথ আফ্রিকাতে। সেটা পিক আপ করা হয়েছে। তাদের মজার ব্যাপারটা হলো যে অ্যামিনিটিস ফ্যাসিলিটিস যেটা থাকে, সেটা যে কোনো কমন রিসর্ট বা হোটেলে যেগুলো থাকে সেগুলো তাই। এয়ার কন্ডিশনার আছে, গিজার আছে, একটা মিনি ফ্রিজ আছে, একটা ইলেকট্রিক কেটল, কফি মেকার, সেগুলো রয়েছে বেসিক। কিন্তু উইথ দ্য ডিফারেন্ট কাইন্ড অফ স্টে এক্সপিরিয়েন্স, বিকজ দ্যাট ইস আ টেন্ট। এবং সেটা কোয়াইট স্পেশিয়াস। এমনি টেন্ট বললেই আমরা, বা ক্যাম্প শুনলেই আমরা যেটা মনে করি যে খুব কৃচ্ছ সাধন করে খুব কষ্ট করে রাত্রিবাস করতে হবে, এই ব্যাপারটা তা নয়। 5 layer টেন্ট, একদম অল সিজন টেন্ট। এবং সাইজটা হলো 16x20, কিন্তু অনেক রুমের থেকেও বড়। তার সঙ্গে অ্যাটাচ টয়লেট, ওই সময় যা ফ্যাসিলিটিস থাকা উচিত সবকটাই রয়েছে, বাচ্চাবো রয়েছে। তা অলটুগেদার একটা সুন্দর এক্সপিরিয়েন্স। একরাশ ভালো লাগা সাথে নিয়ে গরুমারা নেস্টকে বিদায় জানালাম আমরা। প্রথমেই যাচ্ছি সামসিং ভিউ পয়েন্টে। চা বাগানের মধ্যে খুব সুন্দর জায়গা সামসিং। পথে রেলগেটে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস যাওয়ার জন্য। সামসিং যাওয়ার পথটাও খুব সুন্দর। পৌঁছে গেলাম সামসিং ভিউ পয়েন্টে। তবে আবহাওয়া খুবই খারাপ থাকায় সেরকম ভালো ভিউ আমরা পেলাম না। কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই বৃষ্টি শুরু হলো। অগত্যা গাড়িতে উঠে পড়লাম। সামসিং ছাড়িয়ে চলে এলাম সাকামের জঙ্গলে। বেশ ঘন জঙ্গল, আর মাঝে মাঝে খুব ছোট ছোট জনবসতি। হাতি, ময়ূর, চিতা সহ বিভিন্ন প্রাণীর আবাস এই জঙ্গল। জঙ্গলের মাঝে গাড়ি থেকে নামা একদম বারণ। এর সাথেই লাগোয়া নেওড়া ফরেস্ট। নেওড়া ফরেস্টের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে নেওড়া নদী।
নদীর ওপর এই ব্রিজের পাশ দিয়ে নদীতে নামার পথ আছে। সেদিকে এগোতেই নদীবক্ষে ময়ূর ও ময়ূরীর দেখা মিলল। প্রচুর মাছ নদীর জলে খেলে বেড়াচ্ছে। কিছুক্ষণ কাটিয়ে আবার এগিয়ে চললাম। চলে এলাম ভাইরাল লুপ ব্রিজ দেখতে। পাহাড়ের ঢালে সর্পিল আকারের এই ব্রিজ এক বিস্ময়। এখান থেকে বেশ সুন্দর ডুয়ার্সের ভিউ পাওয়া যায়। অতিরিক্ত কুয়াশা থাকায় অবশ্য তার বেশিরভাগই অস্পষ্ট। লুপ ব্রিজ থেকে এবার এলাম ডামডিম মনেস্ট্রিতে। অনেকটা বড় জায়গা নিয়ে শান্ত নিরালা পরিবেশে গড়ে উঠেছে এই মনেস্ট্রি। এ শুধু বৌদ্ধ মঠ নয়, এখানে খুব ছোট বয়স থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বৌদ্ধ ধর্ম ও তাদের সংস্কৃতি সম্পর্কে পড়ানো হয়। রয়েছে ছাত্রাবাস। মনেস্ট্রির ভেতরে প্রবেশ করলাম আমরা। ফেরার সময় দেখি গাছের তলায় গুরু তার শিষ্যদের পাঠে দিচ্ছেন। মালবাজার স্টেশন থেকে সেদিন প্রায় নির্দিষ্ট সময়ের 5 ঘন্টা পর ট্রেন ছাড়লো। পথে রেল লাইনের ত্রুটির জন্য জঙ্গল ছেড়ে আবারও ফিরে চললাম ব্যস্ততার জীবনে। গরুমারা নেক্সটে থাকতে হলে যোগাযোগ করতে পারেন 9830431622 নাম্বারে। গাড়ির জন্য যোগাযোগ করতে পারেন 9832596082 নাম্বারে।